আমার বড় আপুর মৃত্যুর আজ 5 মাস। তার 10 বছরের সংসার ছিল জানেন। 2টা ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স 5 বছর, ছোট মেয়েটার 20 মাস। দুলাভাই চট্টগ্রামের একটা কলেজের শিক্ষক, বয়স 45। আমার আপাও চট্টগ্রামের একটা নামকরা হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারেন না। আমি যতটুকু পারি তাদের রাখি। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হোস্টেলে দিয়ে দিবে, কিন্তু আমার বৃদ্ধা মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাভাইয়ের বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো। আমার মা এই ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা ভেবে সংসারটা আমার আপার সবকিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুলে হয়ে যাই। আমার বড় ভাইয়ের বিয়ে 9 মাস পর আমি দুনিয়াতে আসি। আমার যখন 6 বছর তখন বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গী আমি। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত, যদিও আমাদের অনেক আছে। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। এরপর দুলাভাইয়ের কলেজে আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম। মাথায় হাত রেখে মা বললেন, দেখ নাতি নাতনিগুলো মা পাবে, আর আমার এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন কর। আমি সদ্য 17 বছরের একটা মেয়ে 45 বছরের একজনের সাথে বিয়ে হলো। কবুল বলার পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি। রাগে দুঃখে সব খুলে ফেলি। আমার ওই সময় মনে হয়েছে আমি যেন কোথাও যেয়ে বাঁচতে পারতাম। সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। ভাবি রান্না করছে। ভাবিকে জিজ্ঞেস করছি, ভাবি আমাকে কি আর পড়তে দিবে না? ভাবি বলল, আমি মাকে বলেছি যেন এইচএসসিটা শেষ করার সুযোগ দেয়। বোন রে, তোমার নসিবে ছিল, কি করবা বলো? আর তাছাড়া বোন দেখো, তোমার আপা সাজানো গোছানো সংসার। বোন মাঝে মাঝে জীবন স্বার্থপর হয়। তোর বোনের সংসার এখন তোর সংসার, সব যেন সুন্দর করে পরিচালনা করতে পারিস, সেই প্রস্তুতি নেই। ভাবির মোবাইলে তখনই কল এসেছে। কাউসার কল দিয়েছে। কাউসার জান্নাত আর মেহেদির বাবা, আমার বর্তমান স্বামী কাউসার হামিদ। তবে আমার আপু শুধু হামিদ ডাকতো। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে আমি কি কিছু খেয়েছি কিনা। তারপর বাচ্চাদের সাথেও কথা বললো, জিজ্ঞেস করলো কি খাবে, কি আনবো। তারপর জান্নাতকে আর মেহেদিকে দুপুরের খাবার খাইয়ে দিলাম, নিচে খেয়ে নিলাম। জান্নাত আমার বুকেই ঘুমালো। ওদের চেহারার দিকে তাকালে আমার খুব মায়া হয়, আর আমার আপার কথা মনে পড়ে। ছেলেটা তো মামা বলে কান্না করে। কোন রকম বুঝিয়ে সুঝিয়ে রেখেছি আমরা। রাতের দিকে কাউসার হামিদ সাহেব এসেছে, হাতে অনেক বাজার। ওনাকে দেখে ছেলে মেয়ে দুজনে ওনার কাছে চলে গেলেন। আমি রুমে দরজা দিলাম। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে উনি বাসায় চলে গেলেন। এভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পর আমার মা বলল, এবার শ্বশুর বাড়ি যা, মেহেদিরও পড়ালেখার ক্ষতি হচ্ছে, তাছাড়া নিজের সংসার ধর। আমি মায়ের সাথে কথা বললাম না। রাতের বেলা উনি আসলেন আমাদের নিতে। কান্না করতে করতে যাচ্ছি আর ভাবছি আমার জীবনটা কি থেকে কি হয়ে গেল। মেহেদি বলল, আম্মু কান্না কেন করো, তোমাকে ভালোবাসি আমি। তাদের একতলা ঘরের সামনে দাঁড়ালাম। বাড়িটা আপু আর দুলাভাই দুজনে টাকা দিয়ে ডেকোরেশন আর টাইলস করা। গাড়িটাও আপু আর দুলাভাই দুজনে মিলে কিনেছে। তাদের কত সুখের সংসার ছিল। আর আজ আপু নেই, আপুর জায়গায় আমি। ঘরে গিয়ে জান্নাতকে শুইয়ে দিলাম। জান্নাত গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। আমার ভাই আমাদের দিয়ে চলে গেল। মেহেদিও বাবার সাথে ঘুমালো, আর আমি জান্নাতকে নিয়ে। সকালে জান্নাতের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। জান্নাত মলত্যাগ করেছে, সেগুলো পরিষ্কার করে দিয়ে ওর জন্য দুধ গরম করতে গেলাম। দেখলাম উনি চা আর নুডলস রান্না করছে। আমাকে বলল, নেহা উঠে গেছো? আমি জান্নাতের জন্য দুধ বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আমাকে উনি এক বাটি নুডলস দিয়ে বলল, খেয়ে নাও, আর কি কি বাজার লাগবে আমাকে বলে দিও, আসার সময় নিয়ে আসবে। আমাকে বিয়ে করে বাসায় আনার পর সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত। আমাকে বলতো নিজের সন্তানের মতো মানুষ করবে। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজে ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো, এরপর বাজার করতে যেত। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত 7টায় বাসায় আসতেন। এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। আমার মা ভাই ভাবি ফোন করতো, সব সময় খবরাখবর নিত। নাস্তা খেতে খেতে উনি আমায় বলল, 2টা দিন অপেক্ষা করো, আমার ছোট ফুফি আসবে। উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যে। উনি নাস্তা সেরে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুফু আসবে, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে ছোট ফুফি আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নাই। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চলে গেলেন। 12টার সময় ছোট ফুফু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্য মতো মেহমানদারি করে দুপুরের খাবারের পর ওনারা ছোট ফুফিকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছে আজকের দিনটা রাখার জন্য, কিন্তু থাকেনি। ছোট ফুফু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। সারা বিকেল ফুফুর সাথে গল্প গুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন। মেহেদি আর বাবুনি ছোট ফুফুর সঙ্গে ঘুমিয়েছে। আজ ফুফু ইচ্ছে করেই ওদের কাছে নিয়ে গেছে। রাত প্রায় 2টা। ছোট ফুফু উঠে আমাকে ড্রয়িং রুমে টিভি দেখতে দেখে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছি? আমি বললাম, মাত্র বসেছি। কিছু লাগবে ফুফু? না, তাহাজ্জুদ পড়তে উঠেছি। যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি পা টিপে টিপে রুমে গেলাম। আমার চোখটা প্রায় লেগে এসেছে। এমন সময় উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করেছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না, আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সে রাতে ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো। শুধু এতটুকু মনে হয়েছে সম্পর্ক
সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। সে রাতে ঘুম হয়নি আমার, শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি। আজ অনেক দিন পর আমি কলেজে যাব। আজ খুব সকালে ঘুম থেকে উঠে বাসায় যাবতীয় কাজ সেরেছি। বাবুনির জন্য রান্না করে টেবিলে রেখেছি। মেহেদিকে উঠিয়ে নাস্তা করে দিলাম, সাথে ওর বাবাকেও। অতঃপর ওরা রেডি হয়ে বেরিয়ে যায়। ক্লাসে আসার পরই সবাই আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। অবশ্য সবাই জানে আমি কাউসার স্যারের স্ত্রী, কারণ আমাদের ঘরের পাশে ওনার কোচিং। অনেক সময় আমি ছাত্রছাত্রীদের দরজা খুলে দিই। কোনো বই যদি ঘর থেকে নিতে ভুলে যায় আমি দিয়ে আসি। সে হিসেবে সবাই জানে ওনার সাথে আমার বিবাহ হয়েছে। নর্মালি ক্লাস করছি। কলেজ শেষ করে বান্ধবীদের সাথে হেঁটে হেঁটে বাসায় এসেছি। বাসায় আসতেই বাবুনি আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। বিকেল বেলায় আমার ভাবি আর মা এসেছে আমাকে দেখতে। একটা কথাও বলিনি তাদের সঙ্গে। আমার ভাবি আমাকে গোপনে ডেকে বলল, নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে? বললাম হয়েছে, রাস্তার কুকুরদের মধ্যে যেমন হয় ঠিক তেমনটাই হয়েছে। ভাবি বলল, প্রথম প্রথম এমন হয়, সময় দে দুজন দুজনকে, তারপর সব ঠিক হয়ে যাবে। আজকে আমি আমার মতো স্বাধীন ছিলাম। রাতে আমি একা একা ঘুমিয়ে পড়েছি, কারোর সাথে ঘুমাইনি। পরের দিন আমি আর কলেজে গেলাম না। ভাবিরা 11টায় চলে যায়। রান্নার দরকার হয়নি, কারণ গত রাতে ভাবি সব রান্না করে দিয়েছিল। রাতে আমি টিভিতে সিরিয়াল দেখায় ব্যস্ত। হঠাৎ উনি আমার পাশে এসে বললেন, ফিল এনে দিব তোমাকে এক পাতা, ফিল খেয়ে নিও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথা বলি না। সেই রাতে উনি আসতে চাইলেন আমার কাছে। আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন। রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। ফিল খাওয়ার পর থেকে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, আর কেমন যেন লাগে, আমি যেন হাঁপিয়ে উঠেছি। এরপর আমি ফিল খাওয়াটা বন্ধ করে দিই। আমি টোটালি শারীরিক সম্পর্ক বন্ধ করে দিই এবং এক পর্যায়ে বলি ওনার সাথে আমার হবে না। উনি আমার কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না, আর বলতেন আমি বেশি কথা বলি। দিন যত যায় ওনার সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। একদিন তো উনি আমায় বলেই ফেললেন আমি নিশি আপুর মতো না, আর নিশি আপুর মতো কখনো হতেও পারবো না। আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি। বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি। আম্মা আর ভাবিকে বলি, যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব। ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নাই। আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পেছন ছুটতে ছুটতে। আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি। এবার আমি কলেজে যেতাম প্রতিদিন। আমার বান্ধবীদের সহায়তায় আবার আগের লাইফে ফিরে আসি। আড্ডা, ক্লাস, ঘোরাঘুরি, কোচিং, হালকা সাজ, আনন্দেই থাকি। 3টা মাস ওনার সাথে আমি আর কোনো রকম যোগাযোগ রাখিনি। উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম। ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়, নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার ফোন করে যাওয়ার জন্য। মেহেদি আর বাবুনিকে মা আর ভাবি রাখে। নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি। হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ। উনি বললেন, আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। ওনার জড়িয়ে ধরাতে আমি আরো ব্যথা পাচ্ছি। এবার আমি চিৎকার করে আম্মাকে ভাইয়াকে ডাকা শুরু করি। বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমাকে মেরে ফেলেন, কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না, আমি মরে যাব। রাতটা আমি ভাবির সাথেই থাকলাম। উনি জামাই হিসেবে ভীষণ ভালো। ভাইয়া ওনাকে বললেন, আমরা নেহুকে বোঝাবো, একটু ধৈর্য ধরে। পরের দিন আমি নানু বাড়ি চলে যাই। নানার বাড়ি এসে আমি মহা খুশি। আমার জীবনের সব দুঃখ যেন ভুলেই গেলাম। নানা বাড়ি আসার 10 দিন পর ভাবি আসলেন মেহেদিকে নিয়ে। ভাবিকে সব খুলে বলি, আর এটা বলি, ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। উনি সারাদিন বাহিরে থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান। আমি যদি কথা বলি নিজে থেকে, তাহলে আমি নাকি বেশি কথা বলি। আমার কোনো কথার দাম নাই। আমি তো মানুষ, তুমিও তো ভাইয়ার সাথে সংসার করছো, কত সুন্দর করে একে অপরের সাথে কথা বল। উনি তোমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে। উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন, কাপড় খুলো, তারপর ওনার চাহিদা মিটলো, উনি আর আশেপাশে তাকাবেন না। আরেকজন তৃপ্তি পেলো কি পেলো না দেখার বিষয় ওনার নেই। ভাবি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ার সাথে। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েতে আমাদের ঘরের সবাই আসে। কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে। গায়ে হলুদের রাতে অনেক আনন্দ করলাম। হঠাৎ ফজরের সময় দেখলাম ভাবি কাপড় চোপড় গোছাচ্ছে। মা এসে বললেন, কাউসার হামিদ সাহেব চলে যাবেন, সাথে আমাকেও যেতে বলছে। আমার মা বলল, বিয়েটা গুরুত্বপূর্ণ নাকি স্বামী গুরুত্বপূর্ণ? আজ অনেক মাস পর ওনার বাসায় আসি। বাবুনি আর মেহেদিকে বিছানায় শুইয়ে দিই। উনি আমাকে টানতে টানতে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, তো সমস্যা কোথায়? জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না? ওখানে এতগুলো ছেলের সঙ্গে নাচতেছ, ওদের হাত ধরে ধরে। আমি চুপ করে রইলাম, কোনো কথা বলি নাই। রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব, ঠিক তখনই উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটা চড় মেরে দিলে। আমি কান্না করতে করতে বলি, আপনি আমাকে অযথা কেন মারছেন? তখন উনি বিছানায় ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করলেন। মারিকে ভূতেও ডরায়। আমি একা বাসায়, কেউ ধরার নেই। শলা ঝাড়ু ভেঙে সারা ঘর হয়েছে। আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে আমার নিচের কাপড় চোপড় খুলে ফেলেন এবং ওই অবস্থায় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। খুব অসহায় ছিলাম সেই সকালটাতে। আমি সারা দিন বিছানা থেকে উঠতে পারি নাই। তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল, আমার সেদিন মরে যেতে ইচ্ছে করেছে। ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্টে আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে উনি, কারণ উনি বাচ্চা নেবেন। এরই মধ্যে আমি মেহেদির সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যে 3 মাস মেয়াদী ইনজেকশনটা মারি। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি। আমি আমার মা বাবা ভাই ভাবিকে বললেও কোনো লাভ হয় না। এরই মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায়। কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয়। পরে আমার মা ব্যাংকে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয়। প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষা করতেন আমি কনসিভ করলাম কিনা। এর মধ্যে আমার মা মারা যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি, এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওখানে 15 দিন থাকার পর উনি আবার আমাকে নিয়ে আসেন। মা মারা যাওয়ার
যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দিতেন না বাচ্চার জন্য। আমি আমার এই লাইফটা মেনে নিয়েছি। ততদিনে কয়েকটা মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সঙ্গে আমার হয়েছে, আপনি আমার স্বামী, আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা করব না। তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি, আমার সাথে একটু মিলেমিশে থাকুন। তিনি বললেন, কি বলতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি না? কোথায় কি কথা বলতে হবে বিন্দুমাত্র তুমি জানো না। তুমি কখনোই নিশুর মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিক ভাবেও কয়েকবার বসি, সবাই আমার দিকেই আঙুল তুলে বলে আমি সুখে আছি, তাই আমাকে ভূতে কিলায়। কেউ বুঝলো না আমি একটু ভালোবাসার কাঙাল। এরপর থেকে আর কোনোদিন অভিযোগ করি নাই, চুপচাপ সব মেনে নিয়েছি এবং উনি কাছে আসলে আর দূরে সরিয়ে দিইনি। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার আসতেন। এভাবে কয়েক বছর কেটে যায়। বাবুনিও বড় হয়, মেহেদি একা ঘুমাতে শিখেছে। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী আর দেখতে মিষ্টি হয়ে যাচ্ছিলাম। আমি নিজেই ওনার সঙ্গ পেতে চাইতাম, ইদানিং নিজ থেকে ওনার কাছে যাইতাম, কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায়নি, মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকি নাই। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেতেন। বিয়ে 4 বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যায়। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘুরায়, বমি করে। দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারেন না। সব সময় কোমরের পিছনে ওনার ব্যথা করে এবং মলমূত্র করার সময় উনি কান্না করে দিত। আসসালামু আলাইকুম। বাস্তব ঘটনা অবলম্বনে গল্পটির এটা ছিল প্রথম অংশ। গল্পের শেষ অংশটি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।